বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। আমার কোনো বিরোধী নেই, আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। যারা খেলোয়াড় তাদের ভোকাল টনিক দিয়েছি, যারা তৃণমূলকে ভোট দেয় না তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার পরামর্শ দিলেন চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। মঙ্গলবার ঘোষণা হয়েছে তৃণমূল প্রার্থী তালিকা। তৃতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী হলেন ইন্দ্রনীল সেন। 2016 সালে প্রথম চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। জয়লাভ করে বিধায়ক হন। 2021 সালে চন্দ্রনগর থেকে আবার জয়লাভ করেন তিনি। এবারে বিধানসভা চন্দ্রনগরের বিধানসভা ইন্দ্রনীলের উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াতো, ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের ওপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। এবারে যেটা বলছে যে আগের যে আসন সংখ্যা ছিল আসন সংখ্যা বাড়বে, সেটা নিয়ে কি বলবো? সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। হ্যাঁ, স্ট্রং প্রতিপক্ষ আমি। আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি। আমাদের প্রতিপক্ষ, আমাদের আরো বেশি করে লড়াই করতে হবে, আরো বেশি মার্জিনের জন্য। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারের একটা আলাদা পরিকল্পনা থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবো, একটা প্রাণের শহর চন্দননগর। আমি আবার বলছি, বিরোধীরা কাকে প্রার্থী দিল কাকে প্রার্থী দিল না সম্পূর্ণ তাদের ব্যাপার। ওদের কোনো ব্যাপারে আমরা বিচলিত দূরের কথা, আমরা 1%ও চিন্তিত নই। আমরা আমাদের যারা কর্মী আমরা রয়েছি, আমরা আরও কিভাবে নিবিড়ভাবে এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, আগামী দিন কাজ করতে পারি, সেই এক্সারসাইজটাই আমরা করছি। ওনারা দুটো প্রার্থী দিলেও হারবে। কোনো কাজ কি এখনো বাকি আছে? কাজ তো রোজ বাকি আছে। যে রাস্তা 1 বছর আগে হয়েছে সেই রাস্তা ক্ষয়ে যাবে, সেটা আবার করতে হবে। আবার আজকে যে রাস্তা হবে সেটা 2 বছর পর করতে হবে। কাজ তো রোজ নতুন নতুন করে আসবে, আমাদের নতুন নতুন করে করতে হবে। ভাগাড়ের সমস্যা দেখবে, ভাগাড়ের সমস্যা, ভাগাড়ের জন্য তো জমি অলরেডি আমরা নিয়ে নিয়েছি। ভাগাড় থেকে মাল সরছে। চন্দননগর স্বাধীন হওয়ার পর থেকেও বিরোধী দল যারা ছিল তারা তো এটা নিয়ে কোনোদিন ভাবেও নি। 2011 পর থেকেই এখানে আমাদের ছিলেন প্রয়াত বিধায়ক অশোক সাউ। তারপর আমি এখানে এসেছি 2016 পর ওইদিকে আমরা নজর দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে বাজার থেকে মাল অলরেডি শিফট হচ্ছে এবং তার জন্য জায়গা অলরেডি অ্যালটেড, টেন্ডার হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। শহরের মধ্যে যেখান থেকে যান চলাচল হয় ওখানে ভাগাড় থাকবে না, তার কাজ শুরু হয়েছে, সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে উন্নয়নকে হাতিয়ার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি নাম হলো উন্নয়ন। উন্নয়ন তো আমরা করে এসেছি, করছি এবং আগামী দিনেও করব। খালি উন্নয়ন কেন, যে পরিষেবা এবং এই যে ভোটার লিস্টে অন্যান্য রাজনৈতিক দলের ভোটারদের নামও যেখানে বাদ গেছে। 4 নভেম্বর থেকে রাস্তায় তো তৃণমূল কর্মীরাই আছে, তাদের নামও যাতে তালিকায় ওঠে তার জন্য তো তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দিবারাত্রি খেটেছে এবং খেটে যাচ্ছে। আমরা তো অন্য রাজনৈতিক দলের সমর্থক বলে তাদের নাম যাতে না ওঠে সেটা করিনি, তাদেরও যাতে নাম ওঠে তাদের জন্য আমরা হেল্পলেস করেছি। তাদের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় আমরা তাদের বাড়ি বাড়ি গেছি,
অন্য কোনো রাজনৈতিক দলকে তো খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যাবে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে। কিন্তু চন্দননগরের মানুষ বোকা নয়, তারা যেখান থেকে সহযোগিতা পেয়েছে, যাদের দিবারাত্রি পায়, তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেবে। দাদা, আজকে কর্মী হয়েছে আপনি জানেন, এবং আপনার কাছে যদি কোনো ইনপুট থাকে বা আপনার যদি মনে হয় আরো এইগুলো করার হওয়া উচিত ছিল, হয়নি, লিস্ট পাঠান, করে দেবো। দেখা গেছিল দাদা, চন্দননগরে স্টেডিয়াম উদ্বোধন হলো, অনেক দিনের দাবি ছিল। কিছুদিন আগে স্টেডিয়ামটা উদ্বোধন হয়ে গেল। আগামী দিনে আর কোনো নতুন করে পরিকল্পনা আবার বললাম, আমি একটু আগেই বলেছি, আগামী দিন আর কি কি কাজ হবে সেটা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রকাশিত হবে এবং প্রেস মিটের মধ্যে দিয়ে আপনাদের জানাবো। সিপিএম ক্যান্ডিডেট বলছে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামোর সমস্যা রয়েছে, দিশারি হসপিটাল বন্ধ আছে, হাসপাতালের পরিকাঠামো নিয়ে ওনারা অভিযোগ করছেন, কি বলবেন? ওনার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত, ওনার চক্ষু পরীক্ষা করা উচিত, এবং তার জন্য সরকারের স্বাস্থ্য বীমা রয়েছে, স্বাস্থ্য সাথী রয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন। চন্দ্রনগর হসপিটালে দীর্ঘদিন ধরে কোনো মর্গ নেই। চন্দননগর বিধানসভায় 2টি মর্গ রয়েছে, P7 রয়েছে, একটা ভদ্রেশ্বরে এবং একটি চন্দননগরে। হবে, অনেক জায়গায় অনেক কিছু হয়নি, আবার অনেক জায়গায় যা যা হয়েছে, মানুষ তার চাহিদা রোজ বাড়ে, আমারও রোজ চাহিদা বাড়ে। গতকাল একটা ভালো খাবার খেলে আজকে মনে হয় আরও যদি ভালো খাবার খাওয়া যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদা মতো, প্রয়োজন মতো যা যা কাজ করার করছেন, এবং আগামী দিনেও আপনি যেটা বললেন এটা আমাদের আন্ডার কনসিডারেশন থাকবে। যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে দিয়েছে, সেই টাকা পেলে অবশ্যই আমি বিরোধীদের বলবো, শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস কেন, আপনারাও যান কেন্দ্রীয় সরকারকে বলুন যে আমাদের বকেয়া টাকাগুলো ছাড়তে, যাতে আপনাদের নিজেদের বিধানসভার উন্নয়নের কাজ আমরা ত্বরান্বিত করতে পারি। এসআইআর এর লাভ কি আপনারা তুলতে পারবেন? আমাদের এসআইআর এসে আমাদের কিচ্ছু এসে যায় না, এসআইআর হোক না হোক, এবং ওরা যত ধরনের যা করার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার আবার 7ই মের আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। দাদা, চন্দননগরে দেখা গেছিল যে কিছু মানুষের ভোট এসআইআর প্রক্রিয়াতে কমেছে, সেটাতে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? আমাদের যে পার্সেন্টেজ অফ পোলিং হয়, আমাদের গতবার পার্সেন্ট অফ পোলিং হয়েছিল অ্যারাউন্ড 78-79%। এবার কিছু যারা মৃত শিফটেড তাদের নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনে সেখান থেকেও কিছু আসবে। আমার যা ধারণা, এবার পোলিং পার্সেন্টেজ 95% হবে এবং মার্জিন তাতেই বাড়বে। প্রার্থী ইন্ডোনেশন নয়, তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে ডবল হ্যাট্রিকের জন্য। দাদা, ইতিমধ্যেই কিন্তু বিজেপি পদ্মশ্রী প্রার্থী ঘোষণা করতে পারেনি চন্দননগরের বুকে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of the digits and the second while loop is for the reverse.